চৌধুরী বাড়ির বড় ছেলে হয়ে কিনা আমাকে একটা হাঁটুর সমান মেয়ের সাথে বিয়ে করিয়ে দিবে বাবা? অর্ণ, তুমি মেয়েটার পরিস্থিতি বোঝার চেষ্টা করো। অর্ণ মাসফিক চৌধুরীর কথা শুনে চিৎকার করে শুধোয়, বাবা, তোমার যখন এতই দরদ তাহলে আমার ছোট কোনো ভাইয়ের সাথে বিয়ে দিতে, আমার সাথেই কেন? মাসফিক চৌধুরী শান্ত কণ্ঠে বললেন, কেন বিয়েটা হয়েছে সেটা আমার থেকে ভালো তুমিই জানো। তাছাড়া প্রেম বাড়িতে নেই, আর তার ছোট দুটোর বয়স হয়নি, সেটা তুমি ভালো করেই জানো। বাবার কথা শুনে অর্ণব খুব হাসি পেল। মানে নিজের ছেলের বয়স হয়নি বলে বিয়ে দিচ্ছে না, অন্যদিকে একটা বাচ্চা মেয়েকে দ্বিগুণ বয়সী ছেলের সাথে বিয়ে দিয়ে বসে আছে। অর্ণব বাবার সাথে কথা না বলে বাড়িয়ে রেগে ঘর থেকে বেরিয়ে গেল। মাশফিক চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বিছানায় গিয়ে বসলেন। বড় ছেলের জীবনটা তিনি নিজের হাতে নষ্ট করেছেন। বিয়েটা দিয়ে কি তিনি খুব বড় ভুল করে ফেললেন? কি বা করার ছিল? সেদিন ওই ঘটনাটা না ঘটলে তো এসব হতো না। গত পরশু ষোড়শী কন্যা কায়নাত সুপা নামে একটি মেয়ের সাথে অর্ণ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বাবার ইমোশনাল ব্ল্যাকমেইলে। অবশ্য বাবার দোষ দিলে হবে না, এখানে আরো কিছু ঘটনা আছে যার জন্য বিয়ে করতে হয় অর্ণ বাধ্য হয়ে। হাঁটুর বয়সে একটা মেয়েকে নিজের অর্ধাঙ্গিনী ভাবতেও অর্ণ নারাজ। তার থেকে বড় কথা, মেয়েটা এখনো খুব ছোট। তার এই মেয়ের সাথেই কিনা তার বিয়ে হয়েছে। 20-22 এর মধ্যে হলো কোনো সমস্যাই ছিল না, কিন্তু এই মেয়েকে দেখে মানুষ বলে বাচ্চা মেয়ে। যদিও অর্ণকে দেখে বয়স বোঝা যায় না, তবুও নিজের কাছেই কেমন কেমন লাগে। এই মেয়ের সাথে সংসার করবে কি করে? মেয়েটাই বা কি করে মেনে নিবে নিজের বয়সের দ্বিগুণ বয়সী এক পুরুষকে? চৌধুরীর বাড়ির দুপুরে খাবার আয়োজন চলছে। আজ বাড়িতে সকলেই উপস্থিত। মাসফিক চৌধুরীর 4 পুত্র আজ অনেক দিন পর একসাথে হয়েছে। প্রেমের হসপিটালেই সময় কেটে যায়। অন্যদিকে অর্ণ বিদেশ থেকে ফিরেছে আজ 1 মাস খানেক হতে চলল। আর বাকি 2 ভাই, একজন ভার্সিটি নিয়ে ব্যস্ত, আর একজন গান নিয়ে ব্যস্ত। মাশফিক চৌধুরীর বেশ সুনাম আছে ঢাকায়, ব্যবসা বাণিজ্য নিয়েই তার পরিচিতি। বর্তমানে তিনি এবং অর্ণই এই ব্যবসার দেখভাল করছেন। বেহরুজ বেগম ঠান্ডা কণ্ঠে অর্ণকে উদ্দেশ্য করে বললেন, বিয়ে হয়েছে আর বউকে রেখেই খেতে এসেছ? কায়নাত কোথায়? প্রেম অবাক হলো মায়ের কথায়। অর্ণর বিয়ে হয়েছে আর সেটা সে জানেই না? তার ব্রেকআপ হয়ে যাওয়া গার্লফ্রেন্ডের শোকে বাচ্চা না অন্যদিকে বড় ভাইকে বিয়ে করিয়ে দিয়েছে? প্রেম খাওয়া থামিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, ভাইয়া বিয়ে করেছে? কবে, কখন, কাকে? আমাকে কেন বলনি তোমরা? অর্ণ রেগে বলল, বিয়ে, বউ, মাই ফুট! বউ বউ করে আমার মাথা খাচ্ছ কেন তোমরা? বিয়ে করার কথা ছিল, করেছি, এখন ওকে নিয়ে তোমরা সংসার করো। বেহরুজ বেগম রেগে বললেন, মুখের ভাষা সংযত করো অর্ণ, ভুলে যেও না কার সামনে বসে তুমি কথা বলছো। মায়ের কথায় খানিক দমে গেল অর্ণ। প্রেম নাক মুখ কুঁচকে বসে আছে। গার্লফ্রেন্ডের বিরহে আর ভালো লাগছে না। সে খাওয়া বাদ দিয়ে মাশফিক চৌধুরীকে উদ্দেশ্য করে শুধায়, বাবা, আমার বিয়ে কবে হবে? সবাই বিস্মিত চোখে তাকালো প্রেমের দিকে। শুধু বেহরুজ বেগম বিরক্ত বড় চোখে তাকালেন ছেলের বদন পানে। মাশফিক চৌধুরী অবাক হয়ে বললেন, কি বললে? বলেছে আমাকে বিয়ে করাবে কবে? তুমি কি এখন বিয়ে করতে চাইছো? তাহলে কি মস্করা করছি তোমার সাথে? মাশফিক চৌধুরী বললেন, মাত্র তোমার ভাইয়ের বিয়ে হলো, আর কয়েকটা দিন যেতে দাও, তোমাকেও বিয়ে করাবো। আমি এখনই বিয়ে করব। বেহরুজ বেগম বিরক্ত হয়ে বললেন, চুপচাপ খাও বেহাইয়া ছেলে। মা, বেহরুজ বেগম ধমক দিয়ে বললেন, মস্করা করছো তুমি? বলেছি না বিয়ে দিব। এত পাগল হচ্ছ কেন? কয়েকদিন আগে মেয়ে দেখতে গেলাম, তখনই বা মানা করেছিলে কেন? প্রেম শুধোয়, আমি কি বলেছি? আমি নির্দোষ, তখন আমার আবেগ কাজ করেছে, বিবেক নয়। বেহরুজ বেগম নাক মুখ কুঁচকে রইলেন বিরক্ত হয়ে। 4টা ছেলে হয়েছে, তার মধ্যে 3টেই হয়েছে বেহায়া। প্রেম মায়ের উত্তর না পেয়ে বলল, আবার কবে মেয়ে দেখবে আম্মু? বেহরুজ বেগম ধমক দিয়ে বললেন, আমার চোখের সামনে থেকে বিদায় হও বেয়াদব ছেলে। মস্কারা পেয়েছো সবকিছু নিয়ে? মায়ের কথা শুনে প্রেম মুখ বাঁকালো। বুড়ো হয়ে যাচ্ছে অথচ বিয়ে হচ্ছে না, এটা কি সম্মানের ব্যাপার হয়?
পরে কি কেউ তার মেয়েকে প্রেমের কাছে মেয়ে বিয়ে দিবে? বুড়ো বুড়ো বলে শুধু খোঁচা মারবে। এই জীবন যন্ত্রণা আর ভালো লাগে না। আকাশ জুড়ে পাখিদের মেলা আছে, আলতা রাঙা আকাশখানার সাথে শীতল ঠান্ডা বাতাস ধরণী জোরে। মির্জাবাড়ির ছাদে দাঁড়িয়ে আছে সুরঞ্জনা ও মুনিয়া। আজ 2 দিন হয়ে গেল কায়নাত বাড়ি নেই, বিয়ে করে চলে গেছে স্বামীর বাড়ি। যদিও কায়নাত শুধু 2 দিনই মির্জা বাড়িতে ছিল। বড্ড মনে পড়ছে কায়নাতের খিলখিল করা সেই হাসি, সারাদিনের সেই ঝগড়া আর মারামারি। এটুকু মেয়ে গায়ে কত বড় কলঙ্ক লাগলো, ভাবতেও ঘৃণা লাগছে সুরঞ্জনার। বাবা মামা বলছেন আগামীকাল কায়নাত আসবে তার শ্বশুর বাড়ির মানুষজন নিয়ে। চৌধুরী সাহেবের সাথে তার কথা হয়েছে। জিজু পোকাগুলো শব্দ করে অতিষ্ঠ করে ফেলেছে কায়নাতকে। সন্ধ্যা হতেই মেয়েটা একটু বারান্দায় বসেছিল শীতল ঠান্ডা পরিবেশ উপভোগ করার জন্য, কিন্তু এই ঝিঝি পোকাদের জ্বালায় বোধহয় তাও সম্ভব না। কায়নাত বিরক্ত হয়ে বারান্দা থেকে ঘরে ফিরে এলো। নিশা বিছানার বসে বসে ফোনে কিছু একটা করছিল। কায়নাত শাড়ির আঁচল টেনে পুরো শরীরে পেঁচিয়ে নিশার নিকটে এগিয়ে এলো। নিশা ফোন থেকে দৃষ্টি সরিয়ে কায়নাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দাঁড়িয়ে আছো কেন, বসো। কায়নাত বসলো, তারপর একটু অস্বস্তি নিয়ে বলল, আপু আমার তো আগামী পরশু এসএসসি রেজাল্ট বের হবে, তাই একটু টেনশন হচ্ছে। নিশা মুচকি হেসে শুধু, টেনশন করে কিছুই হবে না বুঝলে, তুমি বরং আল্লাহর কাছে দোয়া করো যেন ভালোই ভালোই ফার্স্টটা চলে আসে, কেমন? কায়নাত মাথা নাড়িয়ে বলল, কিছু মনে করো না, আমি একটু কাজ করছি, পরে আড্ডা দিব, কেমন? নিশা মৃদু হেসে আবার কাজে লেগে পড়লো। কায়নাত কিছুক্ষণ বসে থেকে ঘর থেকে বেরিয়ে এলো। 3 তলা বাড়ি হলে ডুপ্লেক্স সিস্টেমে বাড়িটা বানানো হয়েছে। বিশাল বড় জায়গা নিয়ে চৌধুরী বাড়ি নির্মাণ করা হয়েছে। এই বাড়ির 4 ভাইয়ের ঘর 3 তলায়, আর একজনের রুম বিশাল বড় বড়। নিশা, নুসরাত ও বেহরুজ। মাসফিক চৌধুরীর ঘর 2 তলায়। বর্তমানে কায়নাত নিশার ঘরেই থাকছে। লর্ড সাহেব বিয়েটা মানেন কিনা। কায়নাত বিড়বিড় করে কিছু কটু কথা বলল অর্ণকে। যেমন গম্ভীর লোক ঠিক তেমন তার ব্যবহার। বিয়ে হয়েছে আজ 2 দিন, অথচ এখন অব্দি লোকটা একটু ভালো করে কথাই বলেনি তার সাথে। কায়নাত নিজের কপাল চাপড়ে বলল, তোর কপালে সুখ নাই রে কায়নাত, সুখ নাই। ড্রয়িং রুমে বেহরুজ বেগম নুসরাতের সাথে কথা বলছিলেন। কায়নাত গুটি গুটি পায়ে এগিয়ে গেল সেদিকে। বেহরুজ বেগম কায়নাতকে দেখে হাসলেন না, তবে নরম কণ্ঠে বললেন, এখানে এসে বসো। কায়নাত গিয়ে বসলো নরম সোফায়। শাড়ির আঁচলখানা টেনে টেনে মাথায় ডেকে মিনমিন করে বলল, আম্মু একটা কথা বলার ছিল। বেহরুজ বেগম গম্ভীর চোখে মেয়েটাকে পরখ করলেন। নম্রভদ্র মেয়েটা, এখন অব্দি চোখ তুলে কথা বলতে দেখেননি তিনি। বলো। কায়নাত আমতা আমতা করে বলল, আসলে আম্মু, মানে আমার কিছু দরকারি জিনিস লাগতো। ঠিক আছে, কালকে নিয়ে যাব, নাকি আজকেই লাগবে? কাল হলেও সমস্যা নেই। আচ্ছা, নাস্তা পাঠিয়েছিলাম ঘরে, খেয়েছিলে? জি আম্মু। বেহরুজ বেগম তাকিয়েই রইলেন মেয়েটার দিকে। ছোট থেকে কতই না কষ্ট করে বড় হয়েছে মেয়েটা, তবুও মুখ ফুটে কখনো কাউকে কিছু বলেনি। বেহরুজ বেগমের মায়া হয় মেয়েটার দিকে তাকালে। এমন নিষ্পাপ ফুটফুটে ফুলের মতো মেয়েটার জীবন এত কঠিন কেন, কেন এত দুঃখ? তিনি দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েটার সাথে অন্যায় করেছেন তারা, পবিত্র জীবনে কলঙ্ক লাগিয়ে দিয়েছেন তারই গর্ভের সন্তান। কি বা করার ছিল তার? ছেলেটা যে বড্ড এলোমেলো স্বভাবের, ছন্ন ছাড়া টাইপ। দেখা যাক সামনে কি হয়। প্রেম বাড়ির ফিরল রাত 9টা নাগাদ। এলোমেলো রুক্ষ চুল, ক্লান্ত মাখা মুখশ্রী নিয়ে সদর দরজায় পেরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। কায়নাত, নুসরাত ও বেহরুজ বেগম বসে বসে টুকটাক কথা বলছিলেন। প্রেম উপস্থিত হতে বেহরুজ বেগম ভ্রু ভাঁজ করে বললেন, কি হয়েছে তোমার? প্রেম মায়ের নিকট এগিয়ে এসে বলল, হসপিটালে অনেক চাপ মা, রেস্ট নাও, কফি বানিয়ে দিব? প্রেম নাক মুখ কুচকে ঠাস করে সোফায় বসে পড়ল। কায়নাত ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে প্রেমের দিকে। প্রেম আর অর্ণর চেহারায় অনেক মিল। প্রথমবার যে কেউ দেখলে বলবে দুইজন জমজ। নুসরাত কখন যে সবার আড়ালে নিজের ঘরে চলে গেছে কে জানে। প্রেম সামনে শাড়ি পরিহিতা কল্পবয়সী মেয়েকে দেখে ভ্রু কুচকে বলল, আপনি? বেহরুজ বেগম বললেন, তোমার ভাবি, অর্ণর বউ, কায়নাত সুবা। প্রেম সোজা হয়ে ভদ্র ছেলের মতো বসলো, তারপর লম্বা করে সালাম দিয়ে বলল, কি দিন এলো ভাই, নিজের হাঁটুর বয়সী মেয়েকে এখন আমার বড় ভাইয়ের বউ মানতে হবে? ঠিক বয়সে বিয়ে করলে আপনার সমান আমার একটা মেয়ে থাকতো ভাবি। ভদ্রভাবে কথা বলো প্রেম, মাত্র সপ্তাহখানেক বাড়ি ছিলাম না, তাতেই সব বদলে গেল।
বলে হনহন করে উপরে চলে গেল প্রেম। কায়নাত আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে। এ দামড়া লোকটা তাহলে তার দেবর হয়? বেরুজ বেগম কায়নাতকে বললেন, কিছু মনে করো না ওর কথায়। শোনো, অর্ণের আসতে একটু লেট হবে, আমার শরীরটা ভালো লাগছে না, বুঝলে? ও আসলে কষ্ট করে একটু খাবার এগিয়ে দিও। কায়নাত মাথা নাড়িয়ে বলল, জি আম্মু। অর্ণ বাহিরে থেকে ফিরল রাত 11টার দিকে। কায়নাত গুটি মেরে সোফায় বসে আছে, পা উঁচিয়ে ঘুম ঘুম ভাব চোখে। রাতে সবাই খেয়ে যে যার রুমে চলে গিয়েছে, এখন শুধু প্রেম বাকি আছে। কায়নাত না খেয়ে থাকতে পারে না, তাছাড়া বেহরুজ বেগম খেয়ে নিতে বলেছিলেন, তাই আর মানা করেনি কায়নাত। কলিং বেল বাজতে কায়নাত দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। অর্ণ ক্লান্ত চোখের সামনে তাকাতেই দেখতে পেল তার সদ্য বিয়ে করা পিচ্ছি বউ। কায়নাত আঁচল টেনে মাথায় দিয়ে সাইডে গিয়ে দাঁড়ালো। অর্ণ কপালে বাজ পেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, এত রাতে তুমি জেগে আছো কেন? কায়নাত বাড়ির দরজা আটকে দিয়ে বলল, আপনার জন্য অপেক্ষা করছিলাম। অর্ণ অদ্ভুত চোখে তাকালো মেয়েটার দিকে। মেয়েটা মিনমিন করে বলল, মানে? আসলে আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। অর্ণ তীক্ষ্ণ মেজাজে দমকে শুধায়, বউগিরি করতে বলেছে কে, হ্যাঁ? কায়নাত চমকে উঠল ভয়ে। চোখ তুলে তাকানোর সাহস পেল না মেয়েটা। মাথা নিচু করে রাখলো। অর্ণ আবার ধমক দিয়ে বলল, আর এমন শাড়ি গয়না পরে বউ সেজে থাকার মানে কি? নেক্সট টাইম যেন এসব না দেখি, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বলেই হনহন করে প্রস্থান করলো। কায়নাতের গাল বেয়ে গড়িয়ে পড়লো দুফোঁটা জল। এই ছিল তার কপালে? আজীবন তো দুঃখের বোঝাই বেয়ে এলো মেয়েটা, শেষে কিনা শ্বশুর বাড়ি এসে সেই একই দুঃখ। এই বিয়ের পেছনে তার দোষটা কোথায়? তারও তো ইচ্ছের বিরুদ্ধে নিজের থেকে দ্বিগুণ বয়সী এক পুরুষের সাথে বিয়ে বসতে হয়েছে। সে যখন সব মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন, তাহলে অর্ণ কেন পারছে না? আলোয় সজ্জিত হয়েছে রঙিন পৃথিবী। ভোর সকালে পাখিরা নিজেদের আপন সুরে গান গাইছে। খালি মাঠ ঘাটে কাশফুলে নিজেদের সৌন্দর্য মেলে ধরেছে পরিবেশ। পাখিরা নরম মাতাল করা বাতাসেরা আর মিষ্টি রোদের রোশনিরা বোধ হয় কায়নাতের কানে কানে এসে ভুলে যাচ্ছে। আজ তোর দিন ভালো কাটবে কায়নাত, এ মাতাল করা পরিবেশ দিয়েই শুরু হবে তোর নতুন দিন। কায়নাত ভেবেই মুচকি হাসলো আর মোড় ভেঙে বিছানা থেকে নেমে পুরো ঘর আগে পরিষ্কার করে ফেললো। জানালার সাদা পর্দাগুলো সাইড করে বারান্দার দরজা খুলে দিতেই মিষ্টি বাতাস ছুঁয়ে দিল কায়নাতের পুরো সর্বাঙ্গ। মুচকি হাসলো সে। গতকালকে রাতের কথা মনে হতেই ভীষণ বিরক্ত বোধ করলো কায়নাত। জল্লাদ লোক কোথাকার, একটু হেসে কথা বলে কি জিব্বা ঝুলে যাবে? কবুল বলার সময় কি মনে ছিল না এই পিচ্ছি মেয়েকে নিজের বউ বলে মানতে হবে? সকাল সকাল লোকটার কথা মনে পড়তে মেজাজ বিগড়ে গেল তার। চৌধুরী বাড়ির বাগানেই স্নিগ্ধ সকালে মাশফিক চৌধুরী ও অর্ণ বসে আছে কালো মুখ করে। বেহরুজ বেগম সকাল সকাল কটু কথা শুনিয়েছেন দুই বাপ বেটাকে। মাশফিক চৌধুরী গম্ভীর স্বরে কণ্ঠে তেজ মিশিয়ে শুধায়, যা বলছো ভেবেচিন্তে বলছো তো? অর্ণ গম্ভীর মুখমণ্ডল স্বাভাবিক করে শুধায়, বাবা আমি সামনের মাসে কানাডা ব্যাক করব। বেশ, যেতে চাইছো যাও, তবে বিয়ে করা বউকে সাথে করে নিয়ে যাও। ইম্পসিবল বাবা, তুমি খুব ভালো করেই জানো এটা কখনো সম্ভব নয়। মাশফিক চৌধুরী রেগে গেলেন। এই পর্যায়ে বিয়ে কি কোনো ছেলে খেলা মনে হচ্ছে তোমার কাছে? ভুলে যেও না কায়নাত এখন তোমার দায়িত্ব। অর্ণ হাতের কফির কাপ টেবিলে নামিয়ে রেখে শান্ত কণ্ঠে শুধায়, আমি ওকে ডিভোর্স দিব বাবা? তুমি কি মস্করা করছো সকাল সকাল? সিরিয়াস বাবা? ভুলে গেছো ওকে তোমার সাথে বিয়ে দিয়েছি কেন? অন্য ছেড়ে উঠে দাঁড়ালো। বাড়ির দিকে এগিয়ে গিয়ে আবার পিছু ফিরে বলল, তাহলে ওকে তোমার মেয়ে বানিয়ে রেখে দাও, যেমনটা নিশা নুসরাতকে রেখেছো। বিকেল গড়াইতে সন্ধ্যা টাইমে বেহরুজ বেগম ও কায়নাতকে শপিং মলে নামিয়ে দিয়ে অর্ণ মেহরাবের বাসায় এলো। অর্ণ আসতেই মেহরাবের মা ভালো মন্দ জিজ্ঞেস করে ড্রয়িং রুমে বসতে দিলেন। মেহরাব ঘর থেকে বেরিয়ে অন্যর পাশে বসে শুধায়, আমি এত তাড়াতাড়ি ব্যাক করতে চাই না। অন্য সোফায় গায়ে দিয়ে শুধু ছুটি তো আছে আরো 5 মাস, তোকে কি আমার সাথে যেতে বলেছি? মেহরাব নাক মুখ কুচকে ফেললো, বিরক্ত হয়ে বলল, 6 বছর পর বিডিতে এসেছিস, ছুটি যেহেতু আছে তাহলে এত তাড়াতাড়ি যাওয়ার দরকার কি? আমার এসব নাটক আর ভালো লাগছে না। মেয়েটা খুব ছোট অর্ণ, বোঝার চেষ্টা কর। এটুকু বয়সে তুই ওকে ডিভোর্স দিতে চাচ্ছিস? তুই একবারও ভেবেছিস ওর ফিউচারে এটা কতখানি ইফেক্ট ফেলতে পারে?
অর্ণ কিছুক্ষণ নিশ্চুপ রইল, মিনিট খানিক ফেরতেই বলল, আমি ডিভোর্স দিয়েই দেশ ছাড়বো। এসব এক্সট্রা ঝামেলা কাঁধে ঝুলিয়ে রাখতে পারবো না আমি। পড়শির জন্য এমন করছিস তাই না? থেমে আবার বলল, কায়নাত মেয়েটার মুখ দেখলে ভীষণ মায়া হয়। অর্ণ চোখ বন্ধ করে রইল। কায়নাতের ব্যাপারে কথা আগাতে তার বিরক্ত লাগছে। সে যদি কায়নাতের সামনে গিয়ে দু চারটা কথা শুনিয়ে দিতে পারতো তাহলে ভালো লাগতো। এই পিচ্ছি মেয়েকে এসেছে তার বউ হতে হলো। একদম বাচ্চা বাচ্চা মেয়েটা, গুলুমুলু অবয়ব, বাচ্চা বাচ্চা ছাউনি, স্বভাবগুলো বাচ্চাদের মতো। মির্জা বাড়ি যাওয়ার পর দেখেছিল কায়নাত বন্দি নিয়ে বাচ্চাদের সাথে কপাল টোক্কা খেলছিল। বিরক্তিতে মাথা দেড়ে এলো অর্ণর। মেয়েটা মাথা নষ্ট করে রেখেছে পুরো, না নিজে মুক্তি নিচ্ছে আর না তাকে মুক্তি দিচ্ছে। মেহেরাব নিজের ঘর থেকে একটা টি শার্ট পরে এলো। অর্ণকে নিয়ে বাড়ি থেকে বের হতে কল এলো স্বার্থ সেহেরের। অর্ণ আর নিজের গাড়ি নিল না, মেহেরাবের বাড়িতে গাড়ি রেখে ওর বাইকে উঠে পড়লো। এখন সত্যি বন্ধুদের সঙ্গ প্রয়োজন। মার্কেট থেকে সোজা বাড়ি ফিরেছেন বেহরুজ বেগম কায়নাতকে নিয়ে। অনেকটা সময় নিয়ে কায়নাতের জন্য তিনি প্রয়োজনীয় কিছু জিনিস এবং পরিধানের জন্য সালোয়ার কামিজ, শাড়ি এবং কয়েক জোড়া জুতোও কিনে এনেছেন। এত কিছু কায়নাত নিতে চায়নি। বেহরুজ ধমক দিয়ে বলেছেন সে যা করছে তাকে যেন করতে দেওয়া হয়। শাশুড়ি গম্ভীর আশ্র দেখলে মেয়েটার এমনিতেই ভয় হয়, তার মধ্যে আবার জারি খেয়ে চুপ হয়ে গিয়েছিল সে। চৌধুরী বাড়ি ফিরতে দেখতে পেল বাড়িভর্তি মেহমান উপস্থিত হয়েছে। বেহরুজ বেগমের মা, ভাইয়ের বউ, ভাইয়ের দুই মেয়ে এবং অর্ণর দাদা এসেছেন। বেহরুজ বেগম ভীষণ অবাক হলেন একসাথে দুই পরিবারের মানুষকে উপস্থিত দেখে, তাও আবার কেউ জানিয়ে আসেনি। তিনি ব্যস্ত হয়ে পা বাড়ালেন ড্রয়িং রুমে। সেখানে উপস্থিত ওনার মা, শ্বশুর এবং ভাইয়ের বউ। তিনি কাছে এসে ব্যস্ত হয়ে বললেন, তোমরা কখন এসেছো মা? আমাকে কেন বলনি তোমরা আজ এই বাড়িতে আসবে? বেলি বেগম মেয়েকে ব্যস্ত হতে দেখে বললেন, ব্যস্ত হচ্ছিস কেন তুই? বাড়ি কি খুব বেশি দূরে? মন চাইলো তাই ছুটে এলাম। বেহরুজ বেগম শ্বশুরের হাস্যোজ্জ্বল বদনখানে তাকিয়ে বললেন, বাবা আম্মাকে কেন নিয়ে এলেন না? আজগর চৌধুরী গাল ভরে হাসলেন। তিনি খুলনায় থাকেন, বিশাল পরিবার নিয়ে। শুধু মেজ ছেলেটাই পরিবার ছেড়ে ঢাকায় নিজের বাসস্থান বানিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, কায়নাতকে দেখতে এসেছি মেজ বৌমা। কায়নাত পেছনেই দাঁড়িয়েছিল। দাদুর কথা শুনে শাশুড়ির পিছন থেকে সামনে এসে সালাম দিল। ভদ্রলোকে সালামের উত্তর দিয়ে বললেন, শ্বশুর বাড়ির সবাই ভালো বোনু? কায়নাত বদনে মুচকি হাসি টেনে শুধোয়, সবাই খুব ভালো দাদা। তিনি কাছে ডাকলেন কায়নাতকে। কায়নাত আর চোখে শাশুড়ির মুখশ্রী দেখে এগিয়ে গেল অজগর চৌধুরীর নিকট। দাদার পাশে বসতেই তিনি কায়নাতের মাথায় হাত রেখে বললেন, দাদার উপর রাগ করে আছিস? রাগ নেই, অভিমান আছে? না, জীবন নিয়ে আফসোস করতে নেই বুঝলি। উপরওয়ালা কার সাথে কার জীবন জুড়ে রেখেছে সেটা একমাত্র তিনিই জানেন। এই যে আমার নাতির সাথে তোর বিয়ে হবে, এটা কি কখনো আমরা বা তুই কল্পনাও করেছিস? আমরা কি জানতাম আমার নাতবউ হবি তুই? কায়নাত মাথা নিচু করে রাখলো। আজওয়া চৌধুরী চাপা নিঃশ্বাস ফেলে বেহরুজ বেগমের দিয়ে তাকিয়ে বললেন, মেয়েটা ছোট থেকে কষ্ট করেছে বৌমা। আমার তোমার কাছে একটাই চাওয়া, ওকে কখনো মায়ের অভাব বুঝতে দিও না। আর পারলে তোমার বড় ছেলেকে বলো সবকিছু মানিয়ে নিতে। বিয়ে কোনো ছেলে খেলা নয়। বেহরুজ বেগম কি বলবেন কথা খুঁজে পেলেন না। বাকরুদ্ধ তিনি কায়নাতের অতীত জানার পর। তিনি শুকনো মুখে কোনো রকমে হাসি টেনে বললেন, বাবা আপনি চিন্তা করবেন না। তারপর সবার সাথে কথাবার্তা চলতে থাকলো। কায়নাত শপিং ব্যাগগুলো নিয়ে নিশার ঘরে গিয়ে দেখলো অপরিচিত দুজন মেয়ে নিশার সাথে বসে গল্প করছে। নিশা দরজার দিকে তাকাতেই দেখলো কায়নাত হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। সে ভ্রু ব্রাজ করে শুধোয়, ভেতরে এসো কায়নাত, বাইরে দাঁড়িয়ে আছে কেন? কায়নাত ঘরের ভিতরে আসতে অর্ণর মামাতো দুই বোন কবিতা ও কহেলি কায়নাতের দিকে তাকিয়ে রইল অদ্ভুত নজরে। মাথায় হিজাব বেঁধে রেখেছে, শুধু মুখটা দেখা যাচ্ছে কায়নাতের। তাতেই এত সুন্দর লাগছে মেয়েটাকে, ভাষায় প্রকাশ করার মতো না। কায়নাত কহিলি ও কবিতাকে সালাম দিয়ে বলল, আপনারা ভালো আছেন আপু? কবিতা লাফ দিয়ে বিছানা থেকে নামলো। কায়নাত বড়কালো খানিক। কবিতা কায়নাতের অতি নিকটে এসে ড্যাব ড্যাব করে প্রথমে কায়নাতকে পর্যবেক্ষণ করলো, তারপর চোখ পিট করে তাকিয়ে বলল, তুমি দেখি ছোট বাচ্চা মেয়ে, তুমি আমাদের অর্ণবাইয়ের বউ? মানতেই পারছি না ভাবি। কায়নাত লজ্জা পেলেও ভীষণ, কি বলবে বুঝে উঠতে পারছে না মেয়েটা। কোহলি অবাক হয়ে শুধোই, যাই হোক অর্ণবাইয়ের সাথে কিন্তু খুব মানিয়েছে ভাবিকে, দুজনের থেকে চোখ পেরানো দেয়। কায়নাতকে গায়ের বোরকা খুলতে দিল কোহলি ও কবিতা।
তারা টেনে ধরে বিছানায় বসিয়ে গল্প জুড়ে বসলো কায়নাতের সাথে। কে বলবে একটু আগে এদের পরিচয় হয়েছে। কায়নাত খুবই কম কথা বলে অপরিচিত মানুষের সাথে। তার অস্বস্তি হয় আলাপ করতে। কথায় কথায় কি থেকে কি জিজ্ঞেস করে বসবে তার ঠিক নেই। যেটার কোনো উত্তর নেই সেই প্রশ্নই তাকে বেশি করা হয়। মানুষকে এখন আতঙ্ক লাগে। এক মুখের আড়ালে এত মুখোশ দেখেছে যে এখন মানুষদের সাথে মিশতেই রুহু কাঁপে। অর্ণ কি এখনো মেনে নেয়নি বিয়েটা? বেহরুজ বেগম মুখমণ্ডলে উদাসীন ভাব এনে বললেন, আমার বড় ছেলেটা রাগের মাথায় অনেক কিছু করে ফেলে ভাবি, কিন্তু এই কাজটা করে জীবনের সব থেকে বড় ভুলটা করেছে। লাভলি বেগম চিন্তিত হয়ে বলল, অন্যর সাথে কিন্তু মেয়েটাকে বেশ মানায়। মানিয়ে নিতে পারলে সুখে থাকবে দুজন। মেয়েটার বিষয়ে শুনেছি তোমার শ্বশুরের কাছে। বেশ নম্র ভদ্র মেয়ে। অতীত যাই হোক, এখানে ওর কোনো দোষ নেই। ছেলেটা বুঝলেই হলো। আমি চাই না নতুন করে আবার কোনো ক্ষত হোক মেয়েটার ছোট্ট হৃদয়ে। লাভলি দীর্ঘশ্বাস ফেললেন, কপালে যা আছে সেটা তো হবে। দূরে বেদি কি আর সংসার হয়? আদৌ কি মনের মিলন ঘটবে অর্ণ আর কায়নাতের? আইমান নিজের ঘরে বসে বসে গান প্র্যাকটিস করছিল। হঠাৎ দরজায় টোকা পড়ায় গান থামিয়ে দরজা খুলে দেখলো কায়নাত হাতে কফির কাপে নিয়ে দাঁড়িয়ে আছে। কাছুমাছু হয়ে দরজা খুলতে কায়নাত কাপে এগিয়ে দিয়ে আমতা আমতা করে বলল, আপনি কফি চেয়েছিলেন ভাইয়া? আইমান কফির কাপ হাতে নিয়ে মুচকি এসে বলল, জি ভাবি, কিন্তু আপনি কষ্ট করে আনতে গেলেন কেন? নিশা আপু তো কবিতা আপুদের সাথে বাইরে গেছে, আর আম্মুরা সবাই নিচে কথা বলছেন, তাই আমি নিয়ে এলাম। ধন্যবাদ আপনাকে। কায়নাত মুচকি হেসে চলে গেল নিশার ঘরের দিকে। আইমান সেদিকে তাকিয়ে ব্যথাতুর হাসলো। দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরের মধ্যে চলে গেল। আজ আকাশে তারাগুলি ঝিলমিল করছে, মিষ্টি বাতাস বেড়েছে পরিবেশে। আগে মির্জা বাড়ি থাকতে কত রাতের বেলায় ছাদে এসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছে কায়নাত, তার হিসাব নেই। ভীষণ শান্তি মির্জাবাড়ির সেই খোলামেলা ছাদটায়। কায়নাত ছাদের এক কোণে এসে দাঁড়ালো। বাড়ির আশেপাশে লম্বা লম্বা বিল্ডিং আছে বেহিসাব। চৌধুরী বাড়ির মেইন গেটের সাথে শুধু 7টা কাঠগোলাপ গাছ আছে। তাছাড়া পুরো বাড়ির মধ্যে একটা ফুল গাছও নেই। কায়নাতের ইচ্ছে করলো কোনো এক নার্সারিতে গিয়ে গাড়ি ভর্তি গাছ কিনে এনে বাগানে লাগাতে। এই ছোট ইচ্ছে কি পূরণ হবে? যদি শাশুড়ি মা কিংবা শ্বশুর আব্বুকে বলা হয়, অবশ্যই তারা মানা করবে না। কায়নাত দেয়ালে ঘেঁষে মেঝেতে বসে পড়ল। শাড়ির আঁচল কোলের উপর রেখে মনে করতে লাগলো বোনদের সাথে কাটানো সেই খুনসুটির মুহূর্তগুলো। সুরঞ্জনা আর মুনিয়া তো ঢাকায় আসবে কয়েকদিন পরে। তাদের সাথে বাসা চৌধুরীর বাড়ি থেকে বেশি দূরে নেই। সুরঞ্জনা বলেছিল, কায়নাতের বড্ড ইচ্ছে করছে মায়ের বুকে মাথা রেখে রাতটা পার করতে। নিজের মায়ের ভালোবাসা তো কপালে নেই, অন্তত যে জন্ম না দিয়েও নিজের মেয়ের মতো ভালোবাসলো, তাকে আঁকড়ে ধরে রাখতে পারলেও এই পুড়তে থাকা বুকটা হালকা হতো। মুখ চেপে ডুকরে উঠল কায়নাতের নিষ্ঠুর পৃথিবীতে আর বাঁচতে ইচ্ছে করে না। জন্মরাত্রিকে কাছে পেয়েও ফেলে না। মানুষ কি করে 10 মাস পেটে রেখে সেই সন্তানকে অবহেলা করতে পারে? আর যে জন্ম দিল না, পেটে রেখে মাসের পর মাস কষ্ট করলো না, সেই মহিলা নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসলো তাকে। এত ভালোবাসা দিয়ে লাভটা হলো কি? এই স্বার্থপর দুনিয়ায় তাকে একা রেখে চলে গেল শান্তির দেশে, শুধু রেখে গেল এক অভাগী মেয়েকে। আজ যদি মা থাকতো তাহলে এই পরিস্থিতিতে পড়তে হতো না, কলঙ্ক লাগতো না এই পবিত্র গায়ে, প্রত্যেকটা নিঃশ্বাস বিষের থেকেও বিষাক্ত লাগতো না। দম বন্ধ হয়ে আসছে কায়নাতের। নিজের জীবনের কথা ভাবলেই কেমন চারপাশ আঁধারে ঢেকে যায়। সুখ নেই বোধ হয় ভাগ্যে। সুখের সন্ধান করো বোকামি। এই মেয়ে এত রাতে ছাদে কি করছো? পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর শ্রাবণীয়ন্দ্র হতে কায়নাত চমকে উঠল। মাথা উঁচু করে উপরের তাকাতেই দেখতে পেল অতি নিকটে তারই হালাল পুরুষ কপালে গভীর ভাঁজ ফেলে তাকিয়ে আছে। চোখের পানি মুছে উঠে দাঁড়ালো কায়নাত। চোখ তুলে আর তাকানোর সাহস হলো না অর্ণর থেকে। লোকটার আনন ভীষণ কঠোর লাগে তার কাছে। এই বুঝি ভুলভাল কিছু বলে দিলেই তুলে একা ছাড় মারবে। শুকনো ডুব গিলল সে। জিভ দিয়ে ঠোঁট ভিজে মাথা নিচু করে বলল, নিচে গরম লাগছিল। অর্ণর আর একটু এগিয়ে এলো কায়নাতের নিকট। এবার বোধ হয় জান বের হয়ে আসবে কায়নাতের। অন্য শরীর থেকে মাতাল করা ঘ্রাণ নাকে এসে ভারী খাচ্ছে। কায়নাত দুপা পিছিয়ে এলো। অর্ণ গম্ভীর কণ্ঠে বলল, তুমি এত ছোট কেন মেয়ে?
কায়নাত মাথা নিচু রেখে কপাল কুঁচকালো। সে ছোট? হ্যাঁ, ছোটই তো। এই বুড়ো লোকের থেকে অনেক ছোট সে। অর্ণ দাঁতে দাঁত পিষল। হঠাৎ করে রেগে গেল সে। কায়নাতের নত মুখগুলো নিজের হাতের মুঠোয় আঁকড়ে ধরে বলল, এই মেয়ে, তুমি জানতে না আমি তোমার থেকে বয়সে অনেক বড়? পিচ্ছি একটা মেয়ে হয়ে আমার নামে কবুল বলতে বুক কাঁপল না তোমার? কায়নাত ভীতু চোখে তাকালো অর্ণর সে লাল হয়ে আসা চোখ জোড়ায়। এত রেগে গেল কেন হঠাৎ করে? ভয় করছে তার। এক পা পিছনে গেলেই তো ছাদের রেলিং, ফেলে টেলে দিলে এই বয়সে মরতে হবে। বিতু সাহুনি আরো বিতু হলো। ভয়ে কাঁপতে থাকা কণ্ঠে বলল, দূরে সরুন, পড়ে যাব আমি, দেখছেন না? অর্ণ কি কায়নাতের কথা শুনবার মানুষ? চোখ ছোট ছোট করে কায়নাতের গাড়ে হাত রেখে বলল, এত ভয় কিসের? সংসার করবে কি? করবে কি করে? আপনি আমাকে ছুঁয়েছেন কেন? হাত ছড়ান আপনার। ছুলাম কোথায়? চুলের লজ্জাবতীর মতো মিয়ে যাবে মেয়ে। সংসার করার স্বপ্ন দেখো না। সংসার করার কথা বাবা দূর, মনে ভুলেও মস্তিষ্কে আনবে না। জ্বর শুরু হওয়ার আগে যেমন শান্ত পরিবেশে নিজের সর্বশক্তি দিয়ে তাণ্ডব শুরু করে, ঠিক তেমনি করে কায়নাতের মাজারে তীব্র জ্বরের তাণ্ডব শুরু হয়েছে। হবেই না কেন? অর্ণ যে এখনো কায়নাতের কাঁধে হাত দিয়ে রেখেছে। কায়নাত মাথা নিচু করে নাক মুখ কুচকে শুধায়, দয়া করে দূরে সরুন। অর্ণ গম্ভীর বদনে তাকিয়ে এখনো। মেজাজ খারাপ হচ্ছে তার। এই বাচ্চা মেয়ে কেন তার বউ হতে গেল? দুনিয়ায় কি কোনো মেয়েরা সংকট পড়েছিল? বিরক্ত হলো সে। হাত সরিয়ে ধমক দিয়ে বলল, তোমায় যেন আমার চোখের সামনে না পায়। বলেই দৃষ্টির আড়ালে চলে গেল। কায়নাত দীর্ঘশ্বাস ফেলল। ভাবতে লাগলো তার জীবনে অর্ণর আগমনের প্রথম দিনের ঘটনা। মাশফিক চৌধুরী খুলনা যান না বেশ অনেক বছর হয়ে গেছে। বড় ছেলে কানাডা যাওয়ার পর থেকে তা খুলনার নামও মুখে আনেননি। চৌধুরী বাড়ি থেকে কত ফোন কল করা হয়েছে তার হিসাব নেই। আজগর চৌধুরী নিজে এসে ছেলেকে নিয়ে যাওয়ায় যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি নারাজ। শেষমেশ মান অভিমান ছেড়ে ছেলে দেশে আসার পর নিজের জন্মস্থানে হাজির হন পরিবার নিয়ে। গোধূলি বিকেল পাখিরা মিষ্টি স্বর ধরেছে, সাথে হালকা শীতল মিষ্টি বাতাস। চৌধুরী বাড়ির বিশাল গেটের সামনে দাঁড়িয়ে আছে মাশফিক চৌধুরীর ছোট পরিবার। বাড়ির দারোয়ান মাশফিক চৌধুরীকে দেখে বাড়ির ভেতরে ধরে গেলেন খবর দিতে। মাশফিক চৌধুরীর মা আতিয়া বেগম বিদ্যা মহিলা এলেন ছেলেকে এক নজর দেখার জন্য। গেটের সামনে আসতেই তিনি কেঁদে উঠলেন নিজ ছেলেকে দেখে। গলা উঁচু করে বললেন, সবাই দেখো কে আসছে আমার বাড়ি। বাড়ির ভেতরে থেকে একে একে বেশ কয়েকজন মানুষ বেরিয়ে এলেন। আতিয়া বেগমকে ছেলেকে জড়িয়ে ধরে বললেন, এত বছর পর এসেছিস তুই, মায়ের কথা মনে পড়ে না তোর? মাশফিক চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে শুধাল, আম্মা কাঁদবেন না দয়া করে। তাদের ভেতরে নিয়ে যাওয়া হলো চৌধুরী বাড়ি, কিছুটা পুরনো বাড়ির মতো, দোতলা বিশিষ্ট দালান বাড়ি, তবে বিশাল বড়। আজগর চৌধুরীর 3 ছেলে সন্তান। বড় ছেলে মতিউর চৌধুরী, যিনি বউ বাচ্চা রেখে আবার অন্যত্র বিয়ে করে সেই বউকে নিয়ে খুলনার বাইরে থাকেন। মেজ ছেলে মাশফিক চৌধুরী, যিনি আজ থেকে বহু বছর আগে বাড়ি ছেড়ে বউ বাচ্চাকে নিয়ে ঢাকায় নিজের অবস্থান গড়ে তুলেছেন। আর ছোট ছেলে আব্দুল চৌধুরী, যিনি বউ বাচ্চা নিয়ে চৌধুরী বাড়িতেই থাকেন। আতিয়া বেগম ছেলে এবং ছেলের বউ ও ছেলেদের বসতে দিলেন ভেতরে এনে। সাথে নুসরাত ও নিশাও এসেছে। তাদের বিশ্রামের জন্য ঘর ঠিক করে দেওয়া হলো। ফ্রেশ হয়ে আসতে হালকা খাবারের ব্যবস্থা করা হলো। বাড়িতে যখন সবাই নতুন অতিথিদের নিয়ে ব্যস্ত, তখন বাড়ির বাকি 5 মেয়ে রাত্রিবেলায় গপ্প গুজবে ব্যস্ত। তারা এখনো বাড়ির মেহমানদের সাথে দেখা সাক্ষাৎ করেনি। করবে কি করে? বাড়ির 5টা মেয়ে লাজুক স্বভাবের। নিধি, জয়া, মাহি, কায়নাত ও সুহা মিলে ছাদে পাটি বিছিয়ে শুয়ে আছে এই জম্বা মাখা রাতে। বাড়িতে কে এলো গেল তাতে তাদের কোনো যায় আসে না। চৌধুরী বাড়ি 12 মাস অতিথি আপ্যায়ন হয়ে থাকে। এতে নতুন কি? কিন্তু তাদেরকে বোঝাবে যারা এসেছে তারা কোনো সাধারণ লোক নয়। নিধি নাক মুখ কুঁচকে ফেলল। হঠাৎ করে বিরক্ত হয়ে বলে, নিচে থেকে এত হৈ হুল্লোড়ের শব্দ কেন হচ্ছে? জয়া ঠোঁট উল্টে শুধায়, বাড়িতে নতুন অতিথিরা এসেছে শুনলি না? কারা এসেছে? বুঝে নাহি পাতা মেরি মা। নিধি মুখ বাঁকিয়ে উঠে দাঁড়ালো। ছাদের দরজা দিয়ে এগিয়ে বলল, তোরা থাক, আমি দেখে আসি। আর শুন, কিছু খাবি তোরা? সোহান নাক টেনে শোধায়, টিস্যু নিয়ে আসিস আপা? নিধি সিঁড়ি বেয়ে নিচে নামলো। মেজ চাচার সাথে তার পুরো পরিবারকে দেখে চোখ বড় বড় হয়ে গেল। আশেপাশে ছাতক পাখির মতো কাকে যেন খুঁজলো, নজরে না পেয়ে হতাশ হলো বটে, তবে তার সাইডে রেখে চাচা চাচির নিকটে গিয়ে এসে সালাম দিল। সবাই এক জায়গায় বসে কথাবার্তা বলছিল। নিধি উপস্থিত হওয়ায় মাশফিক চৌধুরী গাল ভরে হাসলেন।
উঠে দাঁড়িয়ে নিধির মাথায় হাত বুলিয়ে সালামের উত্তর নিয়ে বললেন, আম্মা জান, এতক্ষণ কোথায় ছিলেন আপনি? আর আপনার বাকি বোনেরা কোথায়? নিধি লাজুক হাসলো। লজ্জায় পড়েছে মেয়েটা। বাড়ির বড় মেয়ে হয়ে কিনে এমন একটা কাজ করে বসলো সে। উচিত ছিল অতিথিদের সাথে দেখা সাক্ষাৎ করা। সে ক্ষমা চেয়ে শুধু, মাফ করবেন চাচা, ঘরেই ছিলাম বোনেরা মিলে। আচ্ছা আচ্ছা, তোর বাকি বোনেরা কোথায়? সবাই ছাদে বসে আছে। এত রাতে ছাদে কি করছে? আতিয়া বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এলেন, রাগ দেখিয়ে বললেন, কায়নাত কোথায়? ওকে সে সকাল থেকে খুঁজছি আমি, তার কোনো খবরই নেই। সেও ছাদে আছে দাদি। ঠিক আছে, খানিকক্ষণ পর আমার ঘরে পাঠিয়ে দিস ওকে। নিধি টুকটাক কথা বলে সেখান থেকে সোজা ছাদে চলে এলো। এসেই বলল, মেজো চাচা এসেছে ওনার পরিবার নিয়ে। সুহা তাড়াহুড়ো করে উঠে বসলো, চোখ কপালে উঠেছে তার। সে নাক টানা বাদ দিয়ে বলল, আদাল ভাই এসেছে? এসেছে। থেমে মন খারাপ করলো, শুধু ডাক্তারবাবু আসেনি। কায়নাত সবার কথা শুনে কপালে গভীর বাজ ফেলল। গায়ের ওড়না ঠিক করে মিনমিন করে বলল, তোমরা কাকে নিয়ে কথা বলছো? জয়া খুশিতে গদগদ হয়ে বলল, মেজো চাচা, তুই চিনবি না বুড়ি? চাচার 4টে ছেলে আছে, আর 4জনই দেখতে রাজকুমার। মাহি বিরক্ত হয়ে বলল, রাজকুমার না চাই ডাক্তারবাবু আর আদাল ভাই কিন্তু ফুরুই ঠোঁট কাটা। কি থেকে কি বলে তার কোনো ঠিক নেই। আবার আইমান ভাই তো শালার ব্যাপারে কি আর ভুলবো। হার রইল অর্ণবাই, আল্লাহ তারে কি দিয়ে বানিয়েছে তিনিই ভালো জানেন। মুখটা তো সবসময় পেঁচার মতো করে রাখে, যদিও শুধু মুখেই শুনেছি এই কথা, কারণ অর্ণবাই বাংলাদেশ থাকে না অনেক বছর ধরে। ডাক্তারবাবু আর তার 2 ভাই আসে সব সময়, তবে মা কিংবা বাবা কেউ আসে না। কায়নাত সব কথা শুনে শুধু, মা বাবা কেন আসে না? আব্বার সাথে ঝগড়া হয়েছিল ছোট কোনো ব্যাপার নিয়ে, তারপর থেকে কারোর সাথে কারোর যোগাযোগ নেই। সম্ভবত ওনার দ্বিতীয় স্ত্রীকে নিয়েই ঝামেলা হয়েছিল। সে যাই হোক, চল আমরা দেখা করে আসি। কায়নাত আর নিধি বাদে সবাই নেমে গেল ছাদ থেকে। নিধি কায়নাতকে বলল, দাদি তোকে ওনার ঘরে যেতে বলেছে। কেন? সারাদিন তোকে দেখিনি, হয়তো কোনো দরকার আছে। কায়নাত মাথা নাড়িয়ে বড় করে মাথায় কাপড় দিল। নিভে নেমে দোতলা থেকে দেখলো ভারী ভর্তি মানুষ, 2জন মেয়ে যাদের দেখে চোখ পেরানো দেয়। আর ঠিক অপর পাশে সোফায় বসে আছে 3জন সুদর্শন যুবক। একজন গম্ভীর মুখ করে ফোন টিপছে, আর বাকি 2জন বাকিদের সাথে কথায় ব্যস্ত। জিভ দিয়ে ঠোঁট ভেজালো সে। সবার চোখের আড়ালে দাদির ঘরে এলো। আতিয়া বেগম ঘরে বসে পান বানাচ্ছিলেন। কায়নাতকে দেখে তিনি বদনে রাগ নিয়ে বললেন, কোথায় ছিলিস সারাদিন? আবার আবার তুই গ্রামে বের হয়েছিলি, তাই না? কায়নাত গাল ভরে হাসলো, 2 হাত দিয়ে দাদিকে জড়িয়ে ধরে বলল, আমায় কিনে এনেছো বলে হারিয়ে ফেলার এত ভয় দাদি? রুকি বেগম থমকে গেলেন মেয়েটার কথা শুনে। কায়নাতের মুখমণ্ডল পর্যবেক্ষণ করে বললেন, তোর তাই মনে হয়? তাই নয় তো কি, এত খারাপ তোর কাছে আমরা? কায়নাত দাদিকে ছেড়ে দিয়ে বিছানায় আরাম করে বসলো। তারপর বলল, তাহলে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাকে এই বাড়িতে আনার কারণ কি দাদি? শুনতে চাস? আম্মা বাইরে, আব্বা আপনাকে ডাকছে। লতা বেগম এসে জানালেন শাশুড়িকে। ছোট বউয়ের কথা শুনে আতিয়া বেগম থেমে গেলেন। কায়নাত বাড়ির ছোট গিন্নির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই মহিলাকে দেখলে তার কেমন যেন লাগে, অস্থির অনুভূতি হয়। কিন্তু কেন? সুবে একবার বলেছিল লতা বেগমের মতো দেখতে সে। অচেনা মানুষ দেখলে বলবে তারা মা মেয়ে। সুবার কথা শুনে কায়নাত হাসতো। আতিয়া বেগম কায়নাতকে বললেন, বাড়িতে মেহমান এসেছে, দেখা করেছিস? আমি কেন দেখা করব? দেখা করবি মানে? অতিথি এসেছে আর দেখা করবি না? কায়নাত লাফ দিয়ে বিছানা থেকে নামলো। ঘরের বাইরে যেতে যেতে বলল, তুমি বুড়ি খুব খারাপ জানো, আমাকে তুমি আর ডাকবে না নিচে। বলে সে প্রস্থান করলো। আতিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে ঘরের বাইরে গেলেন। রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। বড় বউ রেখা, ছোট বউ লেতা মিলে রান্না অর্ধেক সেরে ফেলেছেন। বেহরুজ বেগম ড্রয়িং রুমে বসেছিলেন। নিশা রান্নাঘর থেকে নুসরাতের জন্য গরম দুধ এনে দিল। নুসরাত গর্ভবতী 2 মাসের, বেশ খেয়াল রাখে অন্যর পরিবার তার। বেহরুজ বেগম হঠাৎ সিঁড়ির দিকে তাকালেন, দেখলেন কালো রঙের সালোয়ার কামিজ পরা একটা মেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। তিনি চিনতেই পারছেন না মেয়েটাকে। চৌধুরী বাড়ির কেউ বলে তো মনে হচ্ছে না। কায়নার দৃষ্টির আড়াল হয়েছে বেশ কিছুক্ষণ হয়েছে। বেহরুজ বেগম এখনো মেয়েটার চেহারা কল্পনা করতে ব্যস্ত। কি মায়াবী মুখশ্রী মেয়েটার, নিতান্তই বাচ্চা একটা মেয়ে। রাত 9টার দিকে খাবারের ব্যবস্থা করা হলো। সবাই উপস্থিত খাবার টেবিলে। আসগর চৌধুরী সুবাকে বললেন, কায়নাত কোথায়?
সুবা মাত্রই ডাইনিং টেবিলে বসেছে, দাদার কথা শুনে শুধু ও তো ঘরেই আছে দাদা, ওকে নিয়ে এসো। আসবে না সে? কেন? সুবা নিধির দিকে তাকালো। নিধি শুভের দৃষ্টি বুঝে বলল, দাদা ও নিচে আসতে চাইছে না, অনেক অপরিচিত মানুষের মাঝে ওর অস্বস্তি হবে। লতা বেগম শ্বশুরের ভাতে ভাত বেড়ে দিয়ে বলেন, আব্বা আপনি এই মেয়েকে নিয়ে পড়ে আছেন কেন? যখন পেটে টান লাগবে তখন সুর করে একাই চলে আসবে। আতিয়া বেগম ছোট বউর দিকে তাকালেন। মহিলার মুখটা ভীষণ মলিন। আজগর চৌধুরী সোয়াল শক্ত করে বললেন, মাসফিক চৌধুরী বাবাকে উদ্দেশ্য করে শুধালেন, কায়নাত কে বাবা? লতা বেগম বললেন, কিনে এনেছেন আব্বা ওই মেয়েকে? বাপ মায়ের চুপ করবে তুমি ছোট বউ, মুখ সামলে কথা বলবে আমার সামনে। কিনে কিনে এনেছি মানে কি? তুমি কি কিছু জানো না? জেনে বুঝে এসব কেমন মন্তব্য করছো তুমি? আতিয়া বেগম স্বামীকে শান্ত করতে বললেন, হয়েছে, চুপ করুন আপনি, আমি কি ডেকে নিয়ে আসছি। আতিয়া বেগম উপরে চলে যেতে বেহরুজ বেগম বললেন, মেয়েটা কে বাবা? এসেছো যখন তখন আস্তে ধীরে সব জেনে যাবে। আশা করি খাওয়ার সময় আমাকে কেউ কোনো প্রশ্ন করবে না। আতিয়া বেগম জোর করে কায়নাতকে নিয়ে এলেন। সবার দৃষ্টি কায়নাতের দিকে, শুধুমাত্র অর্ণ বাদে। কায়নাত দাঁত খিচে দাঁড়ালো টেবিলের কাছে। আতিয়া বেগম স্বামীর পাশে চেয়ারে বসিয়ে দিতে আজগর চৌধুরী বললেন, এত ডাকাডাকি করতে হয় কেন বনু? কায়নাত মাথা নিচু করে নরম কণ্ঠে বলল, মাফ করবেন দাদা, আর কখনো এমন করবি না কেমন? জি। আতিয়া বেগম দুই বউকে নিয়ে খাবার পরিবেশন করলেন। আয়মান ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল নত মাথার সেই মায়াবী মেয়েটার বদনখানে। কি নিষ্পাপ মুখশ্রী মেয়েটা! অন্য চুপচাপ খাচ্ছে, না মাথা তুলে কারোর দিকে তাকাচ্ছে, আর না কোনো কথা বলছে। সবার খাওয়া দাওয়া শেষ হতেই বিশ্রাম নেওয়ার জন্য যে যার ঘরে অবস্থান নিয়েছে। এখন রাত 12টার বেশি বাজে বোধ হয়। কায়নাতের গড়টা ছাদের সিঁড়ির সাথে। ছাদ থেকে বাগানের গলা ভেসে আসছে আদো আদো। কায়নাতের ঘুম আসছিল না, তাই জানালা ঘেঁষে বসে আকাশ পানে তাকিয়েছিল। হঠাৎ করে কোনো অচেনা পুরুষের কণ্ঠস্বর শুনে চমকে উঠল সে। কিছুটা সাহস নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আজ কতগুলো মাস ধরে এই বাড়ি আছে, অথচ কখনো এমন ঘটনা ঘটতে দেখেনি সে। পা টিপে টিপে আফসালো ঘরের দ্বার খুলে সিঁড়িতে পা রাখলো। গানের গলা এত সুন্দর! কায়নাত মুগ্ধ হচ্ছে। যতই এগিয়ে যাচ্ছে আকাশেও অল্প নীল বুল হতে অন্তমিল। একা একা রং মিছিল ছিলে না যখন। এটুকু গানের স্বর শ্রবণেন্দ্রিয় হতে কায়নাত এসে থামলো ছাদের দরজার সামনে। এলোমেলো দৃষ্টি ফেলে দেখার চেষ্টা করলো আদৌ এই গান, এই মন মাতানো স্বর কার। কায়নাত ধীরে ধীরে পা রাখলো ছাদে। তার ঘরের ঠিক উপরের সাইডে উঁকি দিতে আবছা আলোয় দেখতে পেল কেউ একজন রেলিং এসে দাঁড়িয়ে গগন পানে তাকিয়ে এই গান ধরেছে। মনে সাহস সঞ্চয় করে পা বাড়ালো সেদিকে। মাথায় লম্বা বড় ঘুমটা। কে আপনি? কেন? চিকন কোমল নারী কণ্ঠস্বর কর্ণপাত হতে আয়মান গান থামিয়ে ফট করে তাকালো কায়নাতের মায়াবী মুখশ্রীতে। কায়নাত কপালে গাঢ় বাজ ফেলে তাকিয়েছে। আয়মান সোজা হয়ে দাঁড়ালো। কায়নাতের চোখে চোখ রেখে বলল, তুমি কে? আমি জিজ্ঞেস করছি আপনি, আর আপনি বলছেন আমি কে? আয়মান হয়তো ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো। হাসি লুকিয়ে কপাল কুঁচকে বলল, আয়মান চৌধুরী আমার নাম, চেনো নিশ্চয়ই? কায়নাত থমকে গেল। মাসফিক চৌধুরীর ছোট ছেলে আয়মান চৌধুরী তাহলে এই লোকটাই? কায়নাত কি বলবে বুঝে উঠতে পারলো না। খুব বেশি সাহস দেখিয়ে পাকামি করে সে একাই ছাদে চলে এসেছে, আর এখন অচেনা এক ছেলের সাথে এসে দাঁড়িয়ে কথা বলছে। সেই পিছু ঘুরে দাঁড়ালো, পা বাড়ালো ছাদের দরজার দিকে। উদ্দেশ্য যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কেটে পড়া। আয়মান ব্যস্ত কণ্ঠে ডেকে উঠল, এই যাচ্ছ কোথায়? কায়নাত উত্তর দিল না। তাড়াহুড়ো করে গেটের সামনে যেতেই কিছু একটার সাথে ভারী খেয়ে পড়তে নিলেও অনুভব করলো তাকে কেউ আঁকড়ে ধরেছে। ভয়ে আত্মা কেঁপে উঠলো মেয়েটার। মনে মনে ধোয়া পড়তে শুরু করলো। ছাদের দরজার দিকে একটু অন্ধকার থাকায় কায়নাত দেখতে পেল না কিছু। সোজা হয়ে দাঁড়াতে মনে হলো লম্বা ছড়া কেউ একজন দাঁড়িয়ে আছে তার সামনে, যার শরীর থেকে ভেসে আসছে এক মাতাল করা সুঘ্রাণ। অর্ণ গম্ভীর বদনে এখনো চুপ করে দাঁড়িয়েছে। না একটা কথা বলছে না, না এক চুল পরিমাণ সরছে। কায়নাত কি করবে ভেবে না পেয়ে ভয়ে ভয়ে বললে, সামনে কে? ততক্ষণে আয়মানও এগিয়ে এসেছে এদিকটায়। সে এসেই চিনতে পেরেছে এটা তার বড় ভাই অর্ণ। কায়নাত আবার কিছু বলার জন্য মুখ খোলার আগে অর্ণ গম্ভীর স্বরে ধমক দিয়ে বলল, গেট আউট! চমকে উঠল মেয়েটা। চেনা নেই জানা নেই,
চেনা নেই জানা নেই, কত বড় সাহস ভাবা যায়। তবুও রাতে বেলা দুটো পুরুষ মানুষ থাকে, আত্মা কাঁপছে তার। কোনো রকম অর্ণকে পাশ কাটিয়ে সিঁড়িতে পা রেখে গলা ছড়া করে বলল, খাটাসের ঘরের খাটাস, দেখে নেব তুমি কোন ক্ষেতের মূলা। কায়নাত প্রস্থান করতে অর্ণ সেদিকে তাকিয়ে রইল যতক্ষণ না কায়নাতের ছায়া দেখা যায়। আইমান হতভম্ব হয়ে ভাইয়ের দিকে তাকালো। মেয়েটার কত সাহস, অন্যকেই কিনা এহেন ধরনের বাক্য বলে গেল। মেয়েটা জানে, এই ভাই যদি জানে ওটা কায়নাত ছিল, তাহলে বাড়িতে কি কেলেঙ্কারি ঘটে যাবে। অন্য ছাদে পা বাড়ালো, এমন ভাব করলো যেন একটু আগে কিছুই হয়নি। অন্য ছাদে এসে সিগারেট ধরিয়ে ছাইরঙা ঠোঁটের মাঝে রেখে দোয়া ছেড়ে বললে, এত রাতে ছাদে কি করছিস? আইমান ভাইয়ের ঠিক 2 হাত দূরে দাঁড়িয়েছে। সে চাপা নিঃশ্বাস ফেলে বলল, ঘুম আসছিল না ভাইয়া, তাই ছাদে এলাম একটু। কিন্তু তুমি কেন আসলে? প্রশ্ন করছিস? দুঃশ্বাস দেখালাম একটু। অর্ণ হাসলাম। সেই হাসি আইমানের চোখে ধরা পড়লো না। ভাইকে সে বোঝে না। বড্ড রহস্যময় এক পুরুষ এই ছেলে। কখন কিভাবে করে কিংবা করবে কিছু বোঝার উপায় নেই। অর্ণ তৎক্ষণাৎ কথা বলল না। সিগারেট শেষ করে পা দিয়ে পিষে ফেললো ছোট জ্বলন্ত সিগারেটের টুকরোটা। আইমানের কাঁধে হাত রেখে হঠাৎ করেই অন্য প্রসঙ্গে চলে গেল সে। সে সুদয়, তোর কি এই গানের গলাটাকে আমি অনেক হিংসা করি, এটা জানিস তুই? আইমান হতবাক ভাইয়ের কথা শুনে। সে অবাকের চরম পর্যায়ে। লাইক সিরিয়াসলি ভাইয়া, তুমি আমার কণ্ঠ হিংসা করো? তুমি কি কম ভালো গান গাও? ইভেন প্রেম ভাইও সুন্দর গান গায়, শুধু আমি একা না। অন্য সুদয়, আমি গান গাইতে পারি, এটা তোকে কে বললো? করছি আপু, বলে আইমান 2 হাত দিয়ে মুখ চেপে ধরলো। ইসরে, ভুল জায়গায় ভুল মানুষের নাম মুখ দিয়ে বের হয়ে গেছে। এখন গায়ের চামড়া সুস্থ থাকবে? ভাই মেরে টেরে না চামড়াগুলো মাটি দিয়ে আসবে। আইমানের ভাবনার মতো কিছুই হলো না। অর্ণ স্বাভাবিকভাবে আইমানকে ছেড়ে দিয়ে গেটের নিকট এগিয়ে গিয়ে আবার পিছু ঘুরে বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। খুব ভোর সকাল। বাড়ির গিন্নিরা উঠে কাজে লেগে পড়েছে। মতি ও চৌধুরীর 2 ছেলে নাজনী ও হাসান মিলে বাড়ির পুকুর থেকে মাছ মেরেছে। মা চাচির কাছে গিয়ে বাড়ির পাশের পুকুর থেকে 2 ভাই গোসল করে মাত্রই বাগানে বসেছে। এখন কায়নাত আসবে 2 কাপ চা নিয়ে এবং চায়ের কাপ দুজনের হাতে দিয়ে কোমরে হাত দিয়ে রাগ দেখিয়ে বলবে, তোমরা জানো না এত সকালে ঠান্ডা পানিতে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যেতে পারে? তবুও কেন তোমরা এত সকালে গোসল করো, হ্যাঁ? তারপর নাজনীন ছাই চুমুক দিয়ে বলল, বাহ বুড়ি, তুমি তো খুব ভালো চা বানাও, তোমার হাতে চা না খেলে দিনটা কাটেই না। নাজনীনের পাম্পট্টিতে অবশ্যই একটু কাজ হয়। অন্যদিকে হাসান মুচকি হেসে বলবে, তোকে কে বলেছে আমরা প্রতিদিন এই সময়ে গোসল করি? কায়নাত বলবে, আমাকে কি মনে করেছো বড় ভাই? আমি কিছু জানি না বা দেখি না? আমার ঘরের জানালা দিয়ে পুকুর পাড়ি স্পষ্ট দেখা যায়, খেয়াল করেছো কখনো? সেই একই আলাপ এই 3 জনের মধ্যে প্রায় হয়ে থাকে। আজও হলো তাই। স্নিগ্ধ সকালে 2 ভাইয়ের জন্য গুটি গুটি পায়ে চা নিয়ে এলো কায়নাত। চাটা নিশ্চয়ই সে বানিয়েছে। দুজনকে চা দিল ঠিকই, কিন্তু কোনো কথা বলল না। সে চা নিয়ে বড় বড় পা ফেলে বাগানে যেখানে সবজি বোনা হয়েছে সেদিকে চলে গেল। হাসান অবাক হয়ে ছোট ভাইকে বলল, বুড়ির আজ হলো কি? আজ বললো না, আর না একটা কথা বললো। নাজিন কপাল কুঁচকে মেয়েটার দিকে তাকিয়ে আছে। কায়নাত বাগান থেকে বড় সাইজের একটা লাউ, কয়েকটা বেগুন, করলা আর কাঁচামরিচ ছিঁড়ে বাড়ির ভেতরে চলে গেল। হাসান বলল, বকেছিলি তুই? নাজনীন শুধু, নিজের কলিজাকে কেউ বকে? তাহলে হলো কি? বাড়িতে আবার কেউ কিছু বলেছে নাকি? ছোট চাচি আম্মা ছাড়া আর কে বকবে ওকে? নাজনীন কিছু বলল না। এখানে বলার মতো কিছু নেই। কায়নাত সবজিগুলো এনে রান্না করে রেখা বেগমকে দিয়ে বলল, চাচি আম্মা, আজকে আমি রান্না করি। আতিয়া বেগম তাজবিহ গোনা শেষ করে বললেন, তোকে গিন্নি সাজতে বলেছে কে? রান্না করে হাত পা ফোড়ানোর শখ হয়েছে না? কায়নাত না খিচকে বলল, বুড়ি তুমি বেশি কথা বলো। রান্না হচ্ছে মেয়েদের একটা গুণ ও সৌন্দর্য। আর তুমি বলছো আমি কি বিয়ে শাদী করবো না কোনোদিন? জামাইকে কি রান্না করে খাওয়াবো? পরে যখন ঘাড় ধাক্কা দিয়ে আবার তোমার বাড়ি পাঠিয়ে দিবে, তখন তো বলবে, কায়নাত রে, ওরে মুখ টুরি, তোর কতবার কইছিলাম রান্না শিখ, কিন্তু তুই শিখলি না। এখন কি হইলো দেখলি? ঘাট ধরে তোর জামাই তোরে বাইর করে দিল। আতিয়া বেগম চোখ বড় বড় করে তাকালেন। রেখা বেগম হাসছেন, মুখে আঁচল চেপে। কায়নাত কোমরে হাত দিয়ে আতিয়া বেগমের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। রুকি বেগম কায়নাতের কান মুলে দিয়ে বললেন, এই এত কথা শিখেছিস কোথা থেকে, হ্যাঁ? দিন দিন পাজি হয়ে যাচ্ছিস। তোর সখীরা এসব শেখায় তোকে, না?
ও বুড়ি, আমার কান ছাড়ো, ব্যথা পাই, ছাড়ো ছাড়ো। দাদার কাছে যেয়ে কিন্তু বলবো তোমার বউ আমাকে ইচ্ছে মতো মেরেছে। আতিয়া বেগম হাল ছাড়লেন, কায়নাতের কান ছেড়ে দিয়ে রেখা বেগমকে বললেন, দেখলি বড় বউ, এই মাইয়া বলে কি আমাকে দাদার ভয় দেখায়। রেখা বেগম হাসতে হাসতে বললেন, আম্মা ওকে ছাড়ুন, ও তো পুরো পাগল। কায়নাত অভিমানী চোখে শাশি আম্মার দিকে তাকিয়ে বলে, তাহলে কি তুমি বলছো আমি রান্না করতে দিবে না? পারবি না বুড়ি, জেদ করিস না। হলো তাই, রান্না করতে দিলই না বেচারিকে। চৌধুরী বাড়ি কোনো কাজের লোক নেই, শুধু বাইরে একজন দারোয়ান আছে। কায়নাত কাজ খুঁজে না পেয়ে দোতলা থেকে শুরু করে পুরো নিচতলা সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে পেল। জামা কাপড় ময়লা হয়ে গেছে, তাই ভাবলো ছাদে কয়েকটা ফুলের গাছে মাটি দিতে হবে, এখন দিলেই ভালো হয়। সেই কাজ কায়নাত ছাড়া আর কে করবে? সুহা, মাহি কিংবা নিধি আপা তো ছুঁয়েও দেখবে না। নাজনীন একটা বস্তা মাটি এনে ছাদে রেখে দিয়েছে কায়নাতের কথা মতো। কায়নাত ছাদে গিয়ে মাথায় জড়ানো ওড়না কোমরে বেঁধে লেগে পড়লো কাজে। নিধি ভার্সিটি থেকে আসার সময় নার্সারি থেকে কয়েকটা ফুলের গাছ এনে দিয়েছিল তাকে। এই তো গত পরশু কাহিনী। কায়নাতের খোপা করা ঘন কালো চুলগুলো খুলে গেছে, হাতে মাটি আর উপর এত গরমে মেয়েটা বিরক্ত হলো খুব। পাশেই কারো লম্বা খাম্বার মতো ছায়া দেখে বিরক্ত আরো কয়েক গুণ বেড়ে গেল। কাজের সময় কেউ আশেপাশে থাকলেও বিরক্ত লাগে তার। সে ঘাড় বাঁকা করে পাশে তাকা দিয়ে দেখতে পেল কালকে সোফায় গম্ভীর বদনে বসে থাকা সেই সুদর্শন মানব। ভয়ে আত্মা লাফাচ্ছে, কোমরে ওড়না খুলে তাড়াতাড়ি শরীরে জড়িয়ে মাথায় কাপড় দিল। পিছু ঘুরে হাঁটা দৌড়লে অর্ণব শুধে, এই মেয়ে দাঁড়াও। থেমে গেল কায়নাতের পা, বুক কাঁপছে, দূরে দূরে কাঁপছে, চোখের পাতা ঠোঁট তীর তীর করে কম্পিত হচ্ছে। অর্ণ কায়নাতের থেকে ঠিক কয়েক হাত দূরত্ব দাঁড়িয়ে আছে। কায়নাত পিছু ঘুরে তাকালো না, তবে শুকনো ডুব গিলে বলল, বলুন। অর্ণ বিরক্তিকর কণ্ঠে শুধে, সকাল সকাল এই ছাদ নষ্ট করলে কেন? ছাদ নষ্ট করেছে? কায়নাত অবাক হয়ে মাথা নিচু করে পাশে তাকালো। একটু জায়গায় মাটি ঢেলেছে, সে ছাড়া পুরো ছাদ পরিষ্কার। বেজায় বিরক্ত হলো সে, দাঁতে দাঁত চাপলো অন্যর বাক্য শুনে। কালকে রাতে এই লোকের সাথে তার ধাক্কা লেগেছে, খুব ভালো করেই বুঝে গেছে। এভাবেই কালকে ধমক দিয়েছিল এই লোক। কানের গেটের দিকে এগিয়ে যেতে যেতে বলল, ময়লা করেছি, বেশ করেছি, দরকার হলে পুরো বাড়ি ময়লা করবো, তাতে আপনার কি? অসভ্য লোক। কায়নাত চোখের আড়াল হতে অন্য হাত মুঠো বন্দি করে ফেলল। এই মেয়েটা এত বেশি বেয়াদব যে তার শরীর জ্বলছে, মন তো চাচ্ছে থাপ্পড়ে সবগুলো দাঁত ফেলে দিতে। সে ছাদে এসেছিল একটু হাঁটাহাঁটি করতে, কিন্তু এসেই দেখলো একটা মেয়ে ছাদে মাটি দিয়ে নোংরা বানিয়ে রেখেছে ছাদ। তাই সে এগিয়ে এসেছিল, এগিয়ে এসেও ভুল করে ফেললো বোধ হয়। তার বাপের বাড়িতেই তাকে অপমান করা হচ্ছে। সকালের নাস্তা দেওয়া হয়েছে, ডাইনিং টেবিলে জুড়ে পুরো বাড়ির মানুষ বসে আছে। নাজনীন বসেছে কায়নাতের পাশে, আর ঠিক সামনে বরাবর আইমান, আদালার বিশাল বড় টেবিল হয় বাড়ির সকলে অনায়াসে একত্রিত হয়ে বসতে পারে। আজ সকাল সকাল সবজির রুটি হয়েছে। খাওয়া শেষ করে যে যার কাজে লেগে গেছে। নাজনীন সাদা পাঞ্জাবি পরে মাত্রই নিজের ঘর থেকে বের হলো, আর দেখা মিলল মনের রানীর সাথে। কায়নাত মাথায় কাপড় দিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। নাজনীনের ডাকে থেমে গেল সে। পিছু ফিরে নাজনীনকে দেখে কোমরে হাত দিয়ে বিরক্ত হয়ে বলল, তোমাকে কতবার বলেছি আমাকে পিছু ডাকবে না? নাজনীন এগিয়ে এসে কায়নাতের মাথায় টোকা মেরে বলল, রাগিনী রানী আমার, এত রাগ কোথায় থাকে? হ্যাঁ, আপনি নিশ্চয়ই এখন গ্রাম ঘুরতে যাচ্ছেন। কায়নাত মুখ বাঁকিয়ে বলল, জানোই যখন তাহলে জিজ্ঞেস করছো কেন? এত যে গ্রাম ঘুরো, যদি তোমাকে কেউ চুরি করে নিয়ে যায়? কায়নাত ফিক করে হেসে দিল। পিছু ঘুরে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, কার এত সাহস যে মির্জা বাড়ির মেয়েকে চুরি করে নিয়ে যাবে? বলতে বলতে কায়নাতের পা থেমে গেল। পিছিয়ে ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়তে কাঁপন ধরল বুকে। শুকনো ডোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। নাজনীন হাসি খুশি থাকলো, কায়নাতের কথা শুনে চুপসে গেল। সেই কালো দিনগুলোর কথা মনে পড়লো, যেন ভয় হয় রাগিনীকে হারিয়ে ফেলার। যদি সেদিন আজগর চৌধুরী ঠিক সময় না পৌঁছাতেন, তাহলে কি হতো কে জানে। নবীন কায়নাতকে নিয়ে বাড়ির বাইরে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, তা রাগিনী রানী, আপনি এখন কোন সখীর বাড়ি যাবেন? কায়নাত তার চোখে তাকালো নাজনীনের দিকে, মুচকি হেসে বলল, মাইশার বাড়ি যাব, তারপর তোমাদের পেয়ারা বাগানে গিয়ে গাছে উঠবো। তারপর কি করবে জানো? কি করবে? তোমাদের সব গাছ থেকে পেয়ারা পেড়ে সবাইকে বিলিয়ে দিব। নাজনীন অভিনয় করে চিন্তিত ভাব আনলো মুখে, তারপর বলল, রাগিনী রানী, আপনি তো আমার দাদার ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে ছাড়বেন।
কান্না শব্দ করে হেসে উঠল। নাজনীন তাকালো সেই প্রাণ খোলা হাসির পানে। সে নিজেও মুচকি হাসলো। কায়নাত বাড়ির গেট পেরিয়ে অন্য রাস্তা ধরে গাড় বাঁকিয়ে বলল, লস হয়ে যাবে বলে ভয় পাচ্ছ? ভয় পেও না, তোমাদের এত বড় বাগান যে পুরো গ্রাম বিলিয়ে দিলেও শেষ হবে না। কায়নাত চলল নিজের গন্তব্যে। নাজনীন ঠোঁট কামড়া হাসলো। উল্টো পথে হাঁটা ধরে আবার পিছু ফিরে চাইল। দেখলো চঞ্চল পাখির মতো উড়ে যাচ্ছে তার মনের রাগিনী রানী। মেয়েটা এত বাচ্চামি করে, মাঝে মধ্যে মনে হয় এই বুকের মাঝে লুকিয়ে রেখে আজীবন পুষে রাখতে। কেউ দেখবে না, নজর দিবে না, আর হারানোর ভয়ও থাকবে না। আসগর চৌধুরীর ফলের ব্যবসা আছে, জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের ফলের বাগান। কায়না তার তার ৩ সখীকে নিয়ে চৌধুরী বাড়ির পেছনে পেয়ারা বাগানে এসেছে। মুনিও সুরঞ্জনা হলো ওর ফুফাতো ২ বোন, আর মাইশা হলো স্কুলের বান্ধবী। সুরঞ্জনা কায়নাতকে নিয়ে বাগানের বসার জায়গায় বসে আছে মুখ বার করে। অনেকক্ষণ চুপ থেকে বলল, তুই কি আর মির্জা বাড়ি ফিরবি না? কায়নাত তাকালো মেয়েটার দিকে, ঠোঁটে চিলতে হাসি রেখে বলল, সে সাধ্য আমার আছে? টাকার বিনিময়ে চৌধুরী সাহেব এনেছেন এই বাড়ি, এত লক্ষ লক্ষ টাকা পরিশোধ করার মতো বা সাধ্য আছে? আর না মির্জা বাড়ি ফেরার মতো বুক ভর্তি সাহস। মামা এত টাকা ঋণ না করলে আজকে তোর আর মামির জীবন খুব সুন্দর হতো বল। সে আর বলতে, মা তো তাও ভালোই আছে আমাকে রেখে, কিন্তু আমি আশ্রিত হয়ে পড়ে আছি অন্যের ঘরে। চৌধুরী বাড়ির মানুষ কি ভালো নয়? কায়নাত মুচকি হেসে বলল, বাড়ির প্রত্যেকে ভীষণ ভালো। দাদি আর দাদা তো আমাকে চোখে হারায়। আর রইল বাড়ির মেয়েরা, ওরাও ভীষণ ভালো। সুরঞ্জনা মন খারাপ করে বলল, তোর কথা অনেক মনে পড়ে জানিস, বাড়িটা খালি হয়ে আছে তোকে ছাড়া। কায়নাত সুরঞ্জনার গাল টেনে দিয়ে বলল, মন খারাপ করেছো কেন? ঢাকা কবে ফিরছো তোমরা? আগামী সপ্তাহে হয়তো চলে যাব। বেশ, আমার সাথে দেখা করে যাবে তো? সুরঞ্জনা কায়নাতকে জড়িয়ে ধরে বলল, পিচ্ছি বোন আমার, আমি যদি পারতাম তাহলে তোকে সাথে করে নিয়ে যেতাম আমার সাথে। মায়ের কথা বড্ড মনে পড়ছে জানো। মাকে কতদিন দেখি না, ছুঁই না, অনুভব করি না, একটু জড়িয়ে ধরি না। আমার ভীষণ কষ্ট হয়। মনে হয় মায়ের শরীর ঘেঁষে শুয়ে থাকতে। মায়ের কবর কোথায় সেটাও তো আমি জানি না। সঞ্জনমা সোজা হয়ে বসলো। সে নিজেও জানে না মামির কবর কোথায়। দীর্ঘশ্বাস ফেলল সে। মুনিও মাইশা গাছ থেকে নেমে কায়নাতদের পাশে এসে বসলো। ওরা আসলে কায়নাত ওড়না খুলে কোমরে বেঁধে ফেললো শক্ত করে। কোনো গাছে উঠবে সেই ভাবতে ভাবতে একটা মাঝারি সাইজের গাছে উঠে পড়ল। সরঞ্জামাদের থেকে বেশ কিছুটা দূরে চলে এসেছে সে। বেছে বেছে কয়েকটা পেয়ারা পেরো ওড়নায় বাঁধলো। আর একটা বড় দেখে পেয়ারা পেরে কামড় দিয়ে জেনে নিচে তাকালো। অমনি চমকে উঠলো বয়ে। গাছের নিচে দাঁড়িয়ে আছে আয়মান, আদাল, অর্ণ ও হাসান ভাই। হাসান ভাই ও অর্ণ সিগারেট খাচ্ছে পাশাপাশি দাঁড়িয়ে। কায়নাত খুব সাবধানে কোমর থেকে ওড়না খুলে শরীরে নিল। পেয়ারাগুলো ওড়নার পোটলা করে বেঁধে একটু নিচে নেমে এলো। আশেপাশে চোখ বুলিয়ে দেখলো সুরঞ্জনাদের থেকে সে অনেক দূরে। ওদের নজরে আসছে না। অস্থির নিঃশ্বাস পেল কায়নাত। এই বাগানে এসেছে এটা যদি হাসান ভাই জানে তাহলে নিশ্চয়ই দাদির কানে এই কথা চলে যাবে। আর যদি দাদি জানে তাহলে দাদার কানে যাবে। আর দাদা জানে তাহলে বাড়ি থেকেই আর বের হতে পারবে না। শুকনো ডুব গেল কায়নাত। আদাল গাছের সাথে হেলান দিয়ে দাঁড়াতে গাছটা ঝুলে উঠলো খানে। কায়নাতের হাত থেকে সবগুলো পেয়ারা একটা একটা করে নিচে পড়ে গেল। সাথে মুখ থেকে বেরিয়ে এলো হালকা শব্দ। সবগুলো পেয়ারা আদালের মাথায় পড়েছে। নিচে সবাই চমকিত দৃষ্টিতে তাকায়। কায়নাত ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলেছে। আদাল মাথায় হাত বুলিয়ে বলল, কোন শাকচুন্নি দিন দুপুরে আমার মাথায় পাথর ফেললি রে? সামনে আয় বেয়াদব। বলতে বলতে গাছের উপরে তাকায়। দেখে একটা মেয়ে মাথায় ওড়না পেঁচিয়ে বসে আছে। হাসান ব্রু কুচকে ধমক দিয়ে শুধু, এই গাছে কে উঠেছো? কায়নাত উত্তর দিল না। আদাল দাঁতে দাঁত চেপে গাছ ঝাঁকি দিতে কায়নাত চিৎকার করে বলল, ও ঘরে ভাই, আমি 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 কায়নাত। সবাই বিস্মিত হয়ে তাকায়। অর্ণব কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছে। এত বড় মেয়ে কিনা বাদরের মতো ঘাসে উঠে ঝুলছে, এটা মানা যায়? তার মধ্যে বাগানে একটা মানুষ নেই, এত নিরিবিলি জায়গায় একা একটা মেয়ে।
মাথায় কি সমস্যা? হাসান তাড়াতাড়ি গাছের নিকটে গিয়ে এসে ধমক দিয়ে বলল, বুড়ি তোকে কতবার মানা করেছি এই বাগানে আসবি না, বাড়ির সামনে কি বাগান নেই? তারপরেও কেন বাড়ির পেছনে আসিস তুই? কায়নাত কাচুমাচু করে মিনমিন করে বলল, আমাকে আগে নামতে দাও তারপর বলি। নেমে কি আর দাঁড়াবি তুই? নাকের ডগা দিয়ে ধরে ফেলাবি সেটা কি আমি জানি না ভেবেছিস? কায়নাত কাঁদো কাঁদো মুখ করে শুধু, সত্যি বলছি পালাবো না, আমাকে নামতে দাও। হাসান সাহায্য করলো কায়নাতকে নামতে। কায়নাত নেমে পেয়ারাগুলো আবার তুলে নিয়ে এক জায়গায় দাঁড়ালো। সবার দিকে আর চোখে তাকিয়ে দেখলো আদাল ভ্রু যুগল কুঁচকে তার দিকে তাকিয়ে আছে, আর আইমান মুচকি মুচকি হাসছে তাকে দেখে। তো আরেক ভাই অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। কায়নাত মনে মনে বিড়বিড় করে বলল, খবিস লোক। হাসান কায়নাতকে বলল, এই বাগানে কেন এসেছিস? সুরঞ্জনা আপু আর মুনিয়া এসেছে আমার সাথে দেখা করতে। হাসান চারপাশে চোখ বুলিয়ে বলল, কোথায় ওরা? বাইরের দিকে। দেখা করতে এসেছে ভালো কথা, তাই বলে বাগানে কেন? বাড়ি গিয়ে দেখা করা যায় না? কায়নাত শান্ত কণ্ঠে শুধোয়, কিনে এনেছো বলে ওদের সম্মানে লাগে, তাই যায় না দেখা করতে। অন্য কপালে গভীর বাস ফেলে তাকালো ষোড়শী কন্যার বদন খানে। সবাই একই কথা কেন বলছে? আর এই মেয়েটাই বা কে, যার জন্য পুরো বাড়ির মানুষ এত সচেতন? অর্ণব ভ্রু পাস করেই তাকিয়ে রইল মেয়েটার দিকে। আদাল প্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে, মানে হচ্ছে কি এখানে? তিন ভাইয়ের এক ভাইও বুঝতে পারছে না। হাসান দীর্ঘশ্বাস ফেলে শুধায়, এটা কেমন ধরনের কথা? ওদের ডাক, আমি কথা বলবো ওদের সাথে। তোমার সামনে ওরা আসবে না কেন? জানি না, কিন্তু আসবে না। বেশ ভালো, তাহলে ওদের বাড়ি ফিরে যেতে বল, আর তুই চুপচাপ চৌধুরী বাড়ির দিকে হাঁটা দাও। কায়নাত মাথা নাড়িয়ে বাগানের ৩ নম্বর গেটের দিকে চলে গেল। কায়নাত প্রস্থান করতে আদাল শুধু, হাসান ভাই, এই মেয়ের কাহিনী কি বলবে প্লিজ? আর এই মেয়ে চৌধুরী বাড়িতেই কেন রয়েছে? বাপের পাপের বোঝা মেয়ে বয়ে চলেছে মানে? শুনবি? বলো। এই গ্রামের বগুল হাট চিনিস? ওই দিকটাই ওর বাড়ি। মির্জা বাড়ির মেয়ে ও, চিনিস নিশ্চয়? আইমান মাথা ঝাঁকিয়ে বলল, ওই যে নীল রঙের একটা দালান, ওই বাড়ি মনে হয় একতলা, তাই না? হ্যাঁ, ওই বাড়িটি। ওর বাবা মানে সোহেল মির্জা, যিনি জুয়া খেলে খেলে লক্ষ লক্ষ টাকা ঋণ করেছেন এবং নেশাপানি করে কায়নাতও তার মাকে মারধর করতেন। এত পরিমাণ ঋণ করেছিলেন সোহেল চাচা যে বাড়ি অবধি বিক্রি করতে হয়েছিল, কিন্তু চাচার বড় ভাই করতে দেননি। তারপর টাকা পয়সা পেত বাড়ির মধ্যে এসে হাঙ্গামা করত, 2 দিন পর পর কায়নাতের মায়ের উপর অত্যাচার করত। দিনের পর দিন বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্য নির্যাতন করা হতো। কায়নাতের মায়ের বাপের বাড়ির পরিস্থিতিও তেমন একটা ভালো ছিল না। একটা সময় তিনি অত্যাচার সইতে সইতে হয়তো শেষ সিদ্ধান্ত নিয়েছেন, দুনিয়ার সুখ আর তার জন্য না, এই জীবন প্রাণ ত্যাগ করতে হবে। একদিন রাতে সোহেল চাচা নেশা করে এসে বাড়িতে বেশ ঝামেলা সিন ক্রিয়েট করে এবং স্ত্রীকে মারধর করার পর বাড়ি থেকে বেরিয়ে যান। তারপরের দিন সকালবেলা পুরো গ্রাম ছড়ায় মিলি চাচি গলায় ফাঁসি দিয়েছেন। পুরো গ্রামে হৈ হুল্লোড় লেগে গেল এই নিয়ে। সোহেল চাচা আর ফিরে এলো না, কাপুরুষের মতো পালিয়ে গেল গ্রাম ছেড়ে। কি বা করতো? ৩৩ লক্ষ টাকায় ঋণ কি আজকের কথা? হাসান লম্বা শ্বাস টানলো, তারপর আবার বলল, সেই সকালবেলা শুধু কায়নাতের চিৎকারে মা ডাকটা শুনেছিলাম। মেয়েটা চিৎকার করে কাঁদছিল। মিলি চাচির বডি নিচে নামানোর পর যারা সোহেল চাচার কাছে টাকা পেত তারা এসে হাজির হয়। মির্জা বাড়ির উঠোনে হাজির হবেই না কেন? লক্ষ লক্ষ টাকা কি আর ছেড়ে দেওয়া যায়? মতির নামে একটা লোক ছিল, যিনি সোহেল চাচার কাছে ১৯ লক্ষ টাকা পেতেন। একদিনে মায়ের মরা লাশ তো, অন্যদিকে বাপের লক্ষ লক্ষ টাকা ঋণ। কায়নাত সেদিন চিৎকার করে সবার কাছে সাহায্য ছিল, কেউ এগিয়ে আসেনি। সাহায্য করা তো দূরের কথা, মায়ের নিথুদেহ জাপটে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছিল। গ্রামের অর্ধেক মানুষ বোধহয় সেদিন মির্জা বাড়ি হাজির হয়েছিল। দাদা, ছোট চাচা, আমরা 2 ভাই সহ গ্রামের মেম্বার, চেয়ারম্যান, অনেক মুরব্বী একত্রিত হয়েছিলাম সেদিন। মতিন একটা আবদার রেখেছিল, হয় তার ১৯ লক্ষ টাকা ফেরত দিতে হবে, না হয় সোহেলের মেয়ে কায়নাতকে দিয়ে দিতে হবে। ৪০ বছরের বেশি একটা লোকের সাথে ১৫ বছর বয়সী একটা মেয়েকে বিয়ে দেওয়া যায়? প্রশ্নই ওঠে না। তোরা বিশ্বাস করবি না, সেই দিন ওই মুহূর্তে বাড়ি ভর্তি মানুষের সামনে মতিন কায়নাতের শরীরে হাত দিয়েছিল। কি নোংরা একটা অবস্থা ঘটেছিল সেখানে। হাসানের গলা ধরে এলো। আইমানের মুখটা একটু হয়ে গেছে, সে না কিছু বলতে পারছে আর না সইতে পারছে।
আদাল বাকরুদ্ধ, এখানে ঠিক কি বলা উচিত সে ভেবে পাচ্ছে না। হাসান কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, মতিনকে সেদিন দাদা নিজের জুতো খুলে বাড়ি ভর্তি মানুষের সামনে মেরেছিলেন। টাকা পাবে দেখে একটা বাচ্চা মেয়ের সাথে জোর জবরদস্তি করবে? ৩৩ লক্ষ টাকা সেদিন দাদা পরিশোধ করেছিলেন। যারা পাওনাদার ছিল সবার টাকা বুঝিয়ে দিয়ে কায়নাতকে চৌধুরী বাড়ি নিয়ে আসেন। মায়ের কবর কোথায় এটা সে আজ অব্দি জানে না। চৌধুরী বাড়ি আছে আজ প্রায় ৮-৯ মাসের বেশি হতে চলল। ওর মায়ের কবর আমাদের চৌধুরী বাড়ির পুকুর সাইডে দেওয়া হয়েছে। গ্রামের মানুষ সেদিনের পর থেকে কটু নজরে দেখা শুরু করেছিল কায়নাতকে। মতিন কায়নাতের ২ হাত ধরে টানাটানি করছিল, শরীরে বাজেভাবে স্পর্শ করেছিল। মানুষ প্রতিবাদ করা বাদ দিয়ে আরো কলঙ্ক করেছিল ওকে। বলেছিল এই মেয়ের কোনো ভবিষ্যৎ নেই, বিয়ে হবে না, সংসার হবে না, আর না জীবনে সুখী হতে পারবে। থামলো হাসান, তারপর তাচ্ছিল্য হেসে বলল, সব থেকে বড় কথা কি জানিস তোরা? মিলি চাচি কিন্তু কায়নাতের আপন মা নন, আর না সোহেল চাচা ওর বাবা। আতাল চমকে উঠে বলল, তাহলে ওর মা বাবাকে? আর কিছু বলতে চাই না, জানতে পারবে সবকিছুই, সময় হোক। কিন্তু এই ৩৩ লক্ষ টাকা দিয়ে দাদা কায়নাতকে এ বাড়িতে কেন নিয়ে এলো? কোথায় রাখলো? আর মির্জা বাড়ি থাকলেও ওর রুহু বের করে ফেলতো ওর চাচা। ওই বাড়ি থেকে আসার পর কায়নাত কখনোই ওদিকে পা রাখেনি। আইমান ভীষণ কষ্ট পেয়েছে কায়নাতের অতীত শুনে। সে দুঃখ প্রকাশ করে বলল, মেয়েটার কত দুঃখ, অথচ সব সময় দেখি চঞ্চল পাখির মতো উড়ে বেড়ায়, কাউকে কখনো কিছু বুঝতেই দেয় না। হাসান দীর্ঘশ্বাস ফেলল। অর্থ এতক্ষণ চুপ থাকলে এবার প্রশ্ন করলো, সোহেল মির্জা আর খোঁজ করেনি কায়নাতের? খোঁজ করবে? সেদিনের পর থেকে আর তাকে গ্রামে পাওয়াই যায়নি। ওনার তো আরো ভালো হয়েছে, ঘাড়ের বিপদের জন্য সব ঋণ শোধ হয়েছে, সাথে ঘাড়ের ঝামেলাও দূর হয়েছে। অর্ণ আর কোনো কথা বলল না, চুপ করে রইল। ৪ ভাই হাঁটা ধরলো বাড়ির পথে। এখানে এসেছিল বাগান দেখতে, এসে দেখে কায়নাত এখানে। মেয়েটা অতীতের কথা ভাবলেও বুকের ভেতরটা পেঁচে যায়। যতই হোক বোন বলে কথা। দুপুর গড়িয়ে বিকেলের দেখা মিলেছে, আলতারাঙা আকাশে উড়ে বেড়াচ্ছে নাম না জানা পাখি। চৌধুরী বাড়ি এই মুহূর্তে ফিনপতন, নীরবতা বিরাজমান। সবাই সবার কক্ষে অবস্থান করছেন। কায়নাত, শুভ, নিধি শুয়ে আছে কায়নাতের ঘরে। ভালো লাগছে না কিছু। একটু পরে নিশা, নুসরাতও তার ৩ ভাই সহ নিধিরা ৫ বোন বের হবে ঘুরতে। সন্ধ্যার আগে ফিরতে হবে নুসরাতের জন্য। এ সময় মেয়েদের সন্ধ্যার পর বাইরে যাওয়া ভালো না বলে মনে করেন গ্রামের মানুষ। কায়নাত ও নিধি সুবা মিলে নীল ফারের শাড়ি পরেছে। মাহি ও জয়া কি করবে তারা জানে না। সবাই তৈরি হয়ে নিচের ড্রয়িং রুমে হাজির হতেই অর্ণ বেরিয়ে এলো নিজের ঘর থেকে। পকেটে ২ হাত গুজে, চোখে কালো সানগ্লাস, গায়ে কালো টি-শার্ট এবং ছাইরঙা প্যান্টের সাথে হাতে দামি ঘড়ি পরে নেমে এলো সবার মাঝে। সুবা অর্ণকে দেখে শুকনো ঢোক গেল। গেলে কায়নাতের কানে কানে বলল, অর্ণভাইকে দেখে তো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে রে কায়নাত, কত হ্যান্ডসাম লাগছে দেখেছিস? কায়নাত বিরক্ত হয়ে অর্ণের দিকে তাকালো। লোকটাকে আসলে অনেক সুন্দর লাগছে। পুরুষ মানুষ এত সুন্দর কেন? কই আর কাউকে তো এত সুন্দর কখনো মনে হয়নি তার কাছে। কায়নাত বিরক্ত হলো নিজের ভাবনা চিনতে। ছি মার্কা মানুষদের দিকে তাক তাকানো বিরাট বড় ভুল। সবাই বাড়ি থেকে বের হতে হাঁটা শুরু করলো। নিশা নিধিদের পাশে হাঁটতে হাঁটতে বলল, তোমাদের ৩ জনকেই খুব সুন্দর লাগছে। আমাকে আগে কেন বললে না? তাহলে আমিও শাড়ি পরতাম। নিধি লজ্জা পেল বোধ হয়, বলা উচিত ছিল। সে ভুল শুধরে বলল, আমি মনে করেছি তুমি পরবে না, তাই আর বলিনি। প্লিজ কিছু মনে করো না। আর আমরা তো সবসময় শাড়ি পরি। নিশে হেসে ফেলল। পাশে হাঁটতে থাকা কায়নাতের কাঁধে হাত দিয়ে বলল, আমি আবার কি মনে করব? শাড়ি পরলেও বেশিক্ষণ সামলাতে পারতাম না। সবাই গল্প করতে বাড়ির থেকে বেশ কিছুটা দূরে চলে এসেছে। এই এলাকাটা মির্জা বাড়ির আশেপাশে। এত কিছু খেয়াল করেনি কায়নাত, তাহলে এদিকে কখনোই পা রাখতো না। তবে আজ হয়তো এই এলাকায় পা দেওয়াটাই ছিল জীবনের সব থেকে বড় ভুল। না আজ এই এলাকায় আসতো, আর না কলঙ্ক লাগতো তার নামে। চলবে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানান। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।